বলছে মিস আনন্দ ইলেকট্রিক্যালস হ্যাজ আ ব্রাঞ্চ অ্যাট পাটনা, মানে আনন্দ ইলেকট্রিক্যালসের ব্রাঞ্চ কোথায় আছে? পাটনায় আছে। গুডস আর ইনভয়েস টু দ্য ব্রাঞ্চ, ব্রাঞ্চকে যখন গুডসটা পাঠাচ্ছে অ্যাট কস্ট প্লাস 50%, মানে কস্টের চেয়ে 50% বেশি দামে গুডস পাঠাচ্ছে, ঠিক আছে। ব্রাঞ্চ রেমিটস অল ক্যাশ রিসিভড, ঠিক আছে, মানে ব্রাঞ্চ গুডস ফুডস বেচে যা টাকা পয়সা কামাবে, ঠিক আছে তো, সমস্ত টাকা পাঠিয়ে দেবে কাকে? হেড অফিসকে। অ্যান্ড অল এক্সপেন্সেস আর পেড বাই দ্য হেড অফিস, এবং সমস্ত খরচা হেড অফিস করবে। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার প্রিপেয়ার ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট খুলতে বলছে, একটা ব্রাঞ্চ স্টক, একটা ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। সমস্ত ডেটাগুলো তোমার সামনে তুলে ধরেছে, সমস্ত ডেটা তোমার সামনে তুলে ধরেছে, তোমাকে দুটো লেজার খুলতে হবে, কাজ হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। 5 মিনিটসের অঙ্ক এটা। তো খোলো, প্রথমে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট লেখো, লেখো ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্যাকেটে আমরা লিখতাম আইপি, ইনভয়েস প্রাইস। মাথায় রাখবে এক্সাম হলে যখন তোমরা অঙ্ক করবে অ্যাকাউন্টের ফুল ফর্ম লেখার চেষ্টা করবে, ঠিক আছে তো। এইদিকে লিখবো ক্রেডিট আর এইদিকে লিখবো ডেবিট। স্টক তো অ্যাসেট, তাই বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে, ঠিক আছে। কোনো রকম কোনো সমস্যা নেই। এক একটা করে আইটেম পড়ো আর দেখো কি লিখেছে। প্রথমে স্টকের ওপেনিং ব্যালেন্স দিয়েছে কত? 37,200। এটা কোন প্রাইস দিয়েছে? ইনভয়েস প্রাইস। কোন প্রাইস দিয়েছে? ইনভয়েস প্রাইস। কোনো সমস্যা নেই, ইনভয়েসেই তোমাকে করতে হবে। এটা লিখো স্টকের ওপেনিং ব্যালেন্স, ডেবিটে লিখবে টু ওপেনিং স্টক, লিখো টু ওপেনিং স্টক 37,200, টু ওপেনিং স্টক 37,200। নেক্সট ডেটার্স পরে করছি, আর দেখে নি স্টকে কি কি আসবে। এই একটা আইটেম আসলো। নেক্সট কি বলেছে? বলছে গুডস ইনভয়েস টু ব্রাঞ্চ, ঠিক আছে, হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠাচ্ছে 1,36,000 টাকা, যেটা কস্ট প্রাইস দিয়েছে। তাহলে গুডস পাঠালে স্টক বাড়বে, স্টকের ডেবিটে লিখবে টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ, লেখো টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ, টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ। তো কত টাকা যে পাঠিয়েছে গুডস, তার কস্ট কত ছিল? কস্ট কস্ট ছিল 1,36,000, এখানে লিখলাম 1,36,000 কস্ট, কিন্তু এখানে সবসময় ইনভয়েস প্রাইসে লিখতে হবে। কিন্তু তোমার কি বলেছিল? তুমি যখন গুডস পাঠাচ্ছ, হেড অফিস যখন ব্রাঞ্চকে গুডস পাঠাচ্ছে কস্টের চেয়ে 50% বেশি দামে, তাহলে এই 1,36,000 তার সঙ্গে আরো 50% লোড যোগ করে বসাবে। কিন্তু এই যে এটা এখানে দেখাবে না, তুমি অবশ্যই এটা ওয়ার্কিংস করে দেখাবে। কি লিখবে? গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাট ইনভয়েস প্রাইস, এইভাবে ওয়ার্কিংসটা করবে। তাহলে কত হচ্ছে? 1,36,000 প্লাস 50%, কত হচ্ছে? 2,04,000। নেক্সট, এটা হলো ক্যাশ সেল। তোমরা জানো সেল হলে কি হয়? সেল হলে কি হয় স্যার? সেল হলে তো স্টক কমবে, সে যেই সেলই হোক, ক্যাশ সেল হোক বা ক্রেডিট সেল হোক, স্টক কমবে। স্টক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখো, ক্যাশ সেল আর ক্রেডিট সেল দুটোই লিখতে হবে। লেখো কি বলে লিখবো স্যার? দেখো তুমি যদি বাই ক্যাশ সেল আর বাই ক্রেডিট সেল লেখো নাম্বার তো পাবে, কিন্তু একটু কম নাম্বার দেবে। তাই তোমাকে ক্যাশ সেলটাকে লিখতে হবে বাই ব্রাঞ্চ ক্যাশ, বাই ব্রাঞ্চ ক্যাশ, ব্যাকেটে ক্যাশ সেলস, ঠিক আছে তো। তাহলে ক্যাশ সেলস কত দিছে? 10,040 টাকা। আর ক্রেডিট সেলটা কি বলে লিখতাম? সেল, বারবার বলছি সেল হলে স্টক কমবে, ক্রেডিট সেল লিখবো বাই ব্রাঞ্চ ডেটার্স, লিখো বাই ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট, ক্রেডিট সেলস কত টাকা দিয়েছে? 1,24,000, ঠিক আছে। তাহলে এটাও হয়ে গেল। ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স, স্টক অ্যাকাউন্টের কোনো রোল নেই, ঠিক আছে, ডেটার্স অ্যাকাউন্টে আসে। গুডস রিটার্ন বাই ডেটার্স, আচ্ছা গুডস রিটার্ন বাই ডেটার্স, মন দিয়ে শুনবে, গুডস রিটার্ন বাই ডেটার্স মানে ব্রাঞ্চ ওর দোকানে যে কাস্টমার তাকে মাল বেচেছে, মাল খারাপ বেরিয়েছে, ও আবার মাল তাকে ফেরত দিয়ে ব্রাঞ্চকে ফেরত দিয়েছে। তো ব্রাঞ্চকে ফেরত দিলে ব্রাঞ্চ মালগুলো কোথায় রাখবে? সে গোডাউনে রাখবে, আর গোডাউনে রাখলে স্টক বাড়বে। তাই সেল রিটার্নটা, এটা হচ্ছে সেল রিটার্ন, সেল রিটার্নটা 4,800 টাকা ডেবিট দিকে লেখো, লেখো টু ব্রাঞ্চ ডেটার্স,
অ্যাকাউন্ট 4,800 টাকা, প্যাকেটে লিখবে সেলস রিটার্ন। নেক্সট কি বলেছে, এটাও হয়ে গেল। গুডস রিটার্ন টু হেড অফিস, তার মানে হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছিল, কিছু গুডস ডিফেক্ট বেরিয়েছে, ব্রাঞ্চ আবার হেড অফিসকে ফেরত পাঠিয়ে দিয়েছে। স্টক কমছে, তাহলে স্টক অ্যাকাউন্টের ক্রেডিটে লেখো 6,000 টাকা। কি লিখবে, বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ, লেখো বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ। ঠিক আছে তো, এই যে সব কটা পয়েন্ট হয়ে গেলো, সব কটা পয়েন্ট করে দিলাম। এক্সপেন্সেস অ্যাট এ ব্রাঞ্চ, দেখো এক্সপেন্সের কোনো রোল নেই, যেহেতু আমাকে যে দুটো অ্যাকাউন্ট খুলতে বলেছে সেই অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্টে এর কোনো রোল নেই, তাহলে সুতরাং এটা নেবো না। তারপর বলছে ক্লোজিং স্টক কত বলছে, 1,01,160, লেখো বাই ক্লোজিং স্টক 1,01,160, টোটাল করে দাও, শেষ হয়ে গেছে। এবার দাও মেলাও, ক্রেডিট দিকে দেখো কত হচ্ছে, ক্রেডিট দিক যোগ করে আগে 10,040 টাকা প্লাস 1,24,000 প্লাস 6,000 প্লাস 1,01,100 কত হচ্ছে, 2,41,200। ঠিক আছে তো, ক্রেডিট দিকে 2,41,200। এবার ডেবিট দিকে দেখো তো কত হচ্ছে, 37,200 প্লাস 2,04,000 প্লাস 4,000। ডেবিট দিকে বেশি হচ্ছে, তাহলে ডেবিট দিকে হচ্ছে টোটাল কত, 2,46,000। ক্রেডিট দিকে লিখলাম 2,46,000, তা বাদ দিয়ে কত হচ্ছে, 2,41,200 বেরিয়েছিল মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আরও একবার চেক করে নিই, আরও একবার চেক করে নিই, মানে দু সাইড ট্যালি করতে হবে, তো ট্যালি করতে গিয়ে দেখলাম ডেবিট দিকে বেশি হচ্ছে। ডেবিট দিকে 2,46,000, তার থেকে মাইনাস করবো 10,040, মাইনাস করবো 1,24,000, মাইনাস করবো তোমার 6,000, ঠিক আছে, মাইনাস করবো 1,01,000, কত হচ্ছে 4,800। ক্রেডিট দিকে শর্ট পড়ছে 4,800। ঠিক আছে তো, শর্ট পড়ছে, আর ক্রেডিট দিকে শর্ট বেরোলে তাকে বলা হয় অ্যাপারেন্ট প্রফিট, এই অ্যাপারেন্ট লস। বারবার বলেছি ক্রেডিট দিকে কম বেরোলে তাকে বলে অ্যাপারেন্ট লস, আর ডেবিটে কম বেরোলে অ্যাপারেন্ট প্রফিট। তো এখানে লিখবো কি, বাই লস। এটা হচ্ছে ব্যালেন্সিং ফিগার। ঠিক আছে, বোঝা গেল। এরপরে আর একটা লেজার খুলবো, কাজ শেষ। সেটা কি, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, লিখো ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। ঠিক আছে তো, এখানে কি আছে, সমস্ত লোডিংগুলো আসবে, ব্যাস কিছু নেই। দেখো তোমাকে বলছি কার কার লোড হয়, তুমি যদি নাও জানো এক্ষুনি এক্ষুনি শিখে যাবে। লোড কার কার ওপর হয়, হেড অফিস ব্রাঞ্চকে যেই গুডসগুলো পাঠাবে, বারবার বলছি মন দিয়ে শোনো, হেড অফিস ব্রাঞ্চকে যেই গুডসগুলো পাঠায়, ঠিক আছে, অর্থাৎ গুডসের ওপর লোড হবে। হেড অফিস ব্রাঞ্চকে যেই গুডসগুলো পাঠায় সেই গুডসগুলো ব্রাঞ্চের গোডাউনে থাকবে, অর্থাৎ গোডাউনে যে সমস্ত গুডস আছে সেই সমস্ত জিনিসের উপরই লোড হবে। তার মানে দেখো ওপেনিং স্টক এর উপর লোড হবেই হবে, কোনো সন্দেহ নেই, কারণ গুডস গোডাউনে, এই মানে ব্রাঞ্চের যে গোডাউন আছে, ঠিক আছে, সেখানে গুডসগুলো পড়ে আছে, এই গুডসটা কোনো বিক্রি হয়নি, তো যেই গুডস বিক্রি হয়ে গেছে তার উপর লোড হবে না, যে গুডস বিক্রি হয়েছে তার উপর লোড হবে না, সেলের উপর লোড হবে না, সেল তো হয়েই গেছে, তো যেই গুডস পড়ে আছে তার উপর লোড করবে, ওপেনিং স্টক এর উপর লোড হবে। হেড অফিস যে গুডসটা পাঠিয়েছে তার উপর লোড হবে। স্যার সেল রিটার্ন এর উপর লোড হবে কেন, সেল তো, সেল সেল রিটার্ন এইগুলোর উপর লোড হয় না, মাথায় রাখতে হবে তোমাকে। তার মানে আমি দেখেছি কার কার উপর লোড, মানে তোমার লোড হয় না, আমি রেড কালি দিয়ে দেখাচ্ছি, রেড কালি দিয়ে বুঝতে অসুবিধা হবে, আমি এই কালিটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, এটাও বুঝতে একটু অসুবিধা হচ্ছে, অন্য কোনো কালি নিই, হলুদ কালি নিই, বেটার হবে, বুঝতে পারবে তোমরা। যেইগুলোর ওপর লোড হয় না সেটা ইয়েলো কালি দিয়ে দেখাচ্ছি, এর ওপর লোড হলো না, আর এর ওপর লোড হচ্ছে না, তাহলে বুঝলে তো কোন কোন জিনিসের উপর লোড হচ্ছে না। লোড হয় কার কার উপর, যেইগুলোর উপর লোড হয় সেইগুলোকে আমরা গ্রিন কালি দিয়ে দেখাচ্ছি। গুডস সেন্ট টু ব্রাঞ্চ, হেড অফিস যখন ব্রাঞ্চকে গুডস পাঠাচ্ছে তার উপর লোড হচ্ছে, তাই না, হেড অফিস যখন ব্রাঞ্চকে গুডস পাঠাচ্ছে তো 50% প্রফিট রেখে পাঠাচ্ছে, তাই না, তেমনি ব্রাঞ্চ হেড অফিসকে গুডস ফেরত পাঠিয়ে দিচ্ছে, তার ঠিক আছে তো, এর উপরও লোড হবে। ক্লোজিং স্টক এর উপরও লোড হবে,
আর অ্যাপারেন্ট লস এর ওপর লোড হবে, বুঝতে পারলে তো? এই কটা জিনিস লোড যেগুলো, তার মানে তুমি যখন ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে যে গ্রিন কালিগুলো করা আছে এইগুলোই হবে। অর্থাৎ যেইগুলো ডেবিট দিকে আছে সেইগুলো ক্রেডিটে বসবে, যেগুলো ক্রেডিট আছে সেগুলো ডেবিটে বসবে। দেখো আমি দেখিয়েছি, কোনো সন্দেহ, কোনো সমস্যা হবে না, ইজি হয়ে যাবে এটা লোডটা। তাহলে ওপেনিং স্টক ডেবিটে ছিল, ক্রেডিটে লিখবো কি? বাই ওপেনিং স্টক রিজার্ভ। বাই ওপেনিং স্টক রিজার্ভ। ওপেনিং স্টক কত ছিল দেখো, 37,200 ছিল। ঠিক আছে তো, ওপেনিং স্টক কত ছিল, 37,200 ছিল। লোড কত বলেছিল দেখো, লোড কোশ্চেনটা ভালো করে পড়ে নিতে হবে, তোমরা পড়েও নিয়েছো আশা করি। কস্ট আর হচ্ছে ইনভয়েস। তো বলছি লোডটা বলেছিল কস্টের উপর 50%। কস্টের উপর 50% মানে কস্টের উপর 1/2 হলে ইনভয়েসের উপর কত হয়, 1/3। 37,200 ইন্টু কত হবে, 1/3 হবে। ঠিক আছে তো স্যার, 1/3 কেন করলেন? এটা কমন জিনিস খাটাও। তুমি এখানে যে সমস্ত প্রাইজে সব আইপিতে আছে, ঠিক আছে, আইপি টাকা আছে, আইপি তাহলে পার্সেন্টেজ আইপিটি নেবে, হ্যাঁ কি না? 37,200 ডিভাইড বাই 3 কত হচ্ছে, 12,400 টাকা। লিখে দাও, এখানে লেখো 12,400 টাকা। নেক্সট, গুডস সেন্ট টু ব্রাঞ্চ, কে এটা লেখো বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ। ঠিক আছে, বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ কত ছিল, 2,04,000 ইন্টু 1/3। তাহলে 2,04,000কে যদি 1/3 দিয়ে ভাগ করে দিই কত হচ্ছে, 68,000। ঠিক আছে, এবার ক্রেডিট দিকগুলো দেখো, গুডস সেন্ট টু ব্রাঞ্চ ছিল 6,000 টাকা, এর লোড করো ডেবিট দিকে। লিখো টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ। 6,000 ইন্টু 1/3 হবে 2,000 টাকা। তারপর কি ছিল, অ্যাপারেন্ট লস। দেখো অ্যাপারেন্ট লস যে টাকাটা থাকবে না, তুমি সেই টাকাটা ধরে বসিয়ে দেবে, ধরে বসিয়ে দেবে। অনেকে লোড করে আর অনেকে লোড করে না। আমি বলছি তুমি যে টাকাটা দেবে সে টাকা তুমি ধরে বসিয়ে দেবে, অর্থাৎ অ্যাপারেন্ট লস 4,800 টাকা ধরে বসিয়ে দেবে। লিখো টু অ্যাপারেন্ট লস। লাস্ট ওয়ান ক্লোজিং স্টক, লিখো টু ক্লোজিং স্টক রিজার্ভ, অঙ্ক শেষ। টু ক্লোজিং স্টক রিজার্ভ কত টাকা ছিল ক্লোজিং স্টক, 1,01,160। 1,01,160 ইন্টু 1/3 কত হচ্ছে, 1,01,160 ডিভাইড বাই 3 কত হচ্ছে, 33,720। যোগ বিয়োগ করে দাও, অঙ্ক শেষ। ক্রেডিট দিক যোগ করবো, 12,400 প্লাস 68,000 কত হচ্ছে, 80,400 টাকা। সেটা আবার এখানে লিখবো 80,400। তার থেকে মাইনাস করো 2,000 টাকা, মাইনাস করো 4,800 টাকা, মাইনাস করো 33,720 কত হচ্ছে, 39,880। ঠিক আছে তো, যেটা বেরোলো তাকে বলা হয় টু ব্রাঞ্চ পিএল। টু ব্রাঞ্চ পিএল, এটা হচ্ছে গ্রস প্রফিট জিপি। এই তো ছিল ছোট্ট একটা অঙ্ক, এই অঙ্কটাই দিয়েছিল। ঠিক আছে, এই অঙ্কটা দিয়েছিল। আশা করি বুঝতে পারলে অঙ্কটা কিছু নেই, একদম সুন্দরভাবে তোমাকে করিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। হ্যাঁ তুমি যদি বলো ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের কনসেপ্টটা কি, কনসেপ্ট ক্লাসে বোঝানোই ছিল, প্রথম ক্লাসে কনসেপ্ট বোঝাই আমরা। ঠিক আছে, তবু আমি ছোট্ট করে বলে দিই, হেড অফিস যখন ব্রাঞ্চকে গুডস পাঠায়, ও যত টাকায় গুডস কিনেছিল, ঠিক আছে, সেই দামে পাঠায় না, একটু বেশি দামে পাঠায়। ও 100 টাকায় কিনে ওকে 150 টাকায় পাঠাচ্ছে। তো ব্রাঞ্চ যদি, ব্রাঞ্চ কি ভাববে, আচ্ছা আমি তো হেড অফিসের থেকে 150 টাকায় মাল পেলাম, তার মানে আমাকে কি 150 টাকার কমে তো বেচা যাবেই না, আমাকে মিনিমাম 150 টাকার বেশি, 150 বা 150 বেশি বেচতে হবে। তো দেখো ব্রাঞ্চ যদি মিনিমাম 150 টাকাও বেচে, তাহলে হেড অফিসে কত প্রফিট হচ্ছে, 50 টাকা। ঠিক আছে তো, তাহলে এটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ ওপেনিং স্টক, যে ব্রাঞ্চের কাছে যে ওপেনিং স্টক ছিল না 37,200, তার মধ্যে হেড অফিস কি ভাবছে, না এর মধ্যে তো আমার প্রফিট আছে 12,400 টাকা। হেড অফিস ভেবে নিচ্ছে 12,400 টাকা প্রফিট পাবোই পাবো। ঠিক আছে, মালটা এখন বেচা হবে। তো 2,04,000 টাকার গুডস পাঠালো, এর মধ্যে প্রফিট কত ছিল, 68 টাকা। বলছে এই মালগুলো বেচতে বদলে এই প্রফিট তো পাবোই পাবো।
টোটাল কত টাকা প্রফিট কামাতে পারবে? ও বলল যে না আমি ৮০,৪০০ তো পাবোই পাবো, কোনো চিন্তা নেই। কিছু গুডস খারাপ বেরিয়েছিল, ফেরত পাঠিয়ে দিয়েছে ব্রাঞ্চ। ঠিক আছে, এই গুডস তো ফেরত পাঠিয়ে দিল, এই গুডস তো বেচতে পারবে না, তাহলে এখান থেকেই প্রফিট কামাতে পারবো না। তাই এর লোড হলো ২,০০০ টাকা মাইনাস করলেন। বুঝেছো? এই কনসেপ্টের উপর বেস করেই আমরা ক্যালকুলেশন শিখেছি, আরো ডিটেলসে ধরে ধরে বলেছিলাম। তো ঠিক আছে, সময় নষ্ট করে লাভ নেই, তোমরা বুঝে গেছো নিশ্চয়ই। দেখো কত নম্বর অঙ্কটা করবো, ৩-এর দাগের অঙ্কটা করবো, এটা ডিপার্টমেন্টের অঙ্ক, ঠিক আছে? তো বলছে প্রিপেয়ার ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড March 31st, 2021 on the basis of the following information. ঠিক আছে? তো কোশ্চেনটা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্টের অঙ্কটা। তো নর্মালি ওই ট্রেডিং পিএল এর যেমন দাগ কাটো, তুমি ট্রেডিং পিএল এর দাগ কাটবে, কিন্তু ডিপার্টমেন্টে দুটো ঘর করবে, একটা এক্স একটা ওয়াই। তাহলে লেখো, প্রথমে লিখবে ইন দা বুকস অফ, প্রথমে লেখো ইন দা বুকস অফ। কোম্পানির নাম দিয়েছে না কোনো নাম দেয়নি, ডট 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 লিখো ডিপার্টমেন্টাল ট্রেডিং and profit and loss account। তার নিচে লিখবে ফর দ্য ইয়ার এন্ডেড, তার নিচে লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড 31st মার্চ। কত বলেছে? 31st মার্চ 2021 লিখে দাও, 2021। একটা এক্স এর ঘর হবে, একটা ওয়াই এর ঘর। এক্স ওয়াই, একটা এক্স একটা ওয়াই। এইদিকে লিখবো ক্রেডিট সাইড, এদিকে লিখবো ডেবিট সাইড। জানি বাকি তো সব জানো। পার্টিকুলার্স, এখানে লিখো পার্টিকুলার্স, এখানে লিখো পার্টিকুলার্স, এখানে লিখো পার্টিকুলার্স। প্রথমে কি বলেছে দেখো, ওপেনিং স্টক দিয়েছে 20,000 30,000, বসিয়ে দাও ওপেনিং স্টক 20,000 30,000, লেখো টু ওপেনিং স্টক 20,000 30,000। তারপর কি বলেছে পারচেস 2.5 লাখ আর 2 লাখ, লেখো টু পারচেস 2.5 লাখ 2 লাখ। নেক্সট কি বলেছে, গুডস ফ্রম ডিপার্টমেন্ট এক্স ব্র্যাকেটে এট কস্ট বলেছে, খুব সুন্দর কথা বলেছে। গুডস ফ্রম ডিপার্টমেন্ট এক্স, তো ডিপার্টমেন্ট এক্স এর থেকে গুডস পাচ্ছ, তাই তো? তাহলে কে পাচ্ছে? নিশ্চয়ই ওয়াই পাচ্ছে। বলেছে গুডস ফ্রম ডিপার্টমেন্ট এক্স, ডিপার্টমেন্ট এক্স এর থেকে গুডস আসছে, ঠিক আছে? তার মানে দিচ্ছে কে? ডিপার্টমেন্ট এক্স, আর নিচ্ছে কে? ডিপার্টমেন্ট ওয়াই। তাহলে মোট কথা জানতে হবে কে গুডসটা কিনছে আর কে গুডসটা পেচ্ছে, এইভাবে। অর্থাৎ ট্রান্সফার, এটা হচ্ছে ট্রান্সফারের অঙ্ক দিয়েছে, ঠিক আছে? তো বলছে গুডস ফ্রম ডিপার্টমেন্ট এক্স, এক্স এর থেকে যাচ্ছে, কে পাচ্ছে গুডসটা? ওয়াই পাচ্ছে। মানে ওয়াই কিনছে আর এক্স বিক্রি করছে। ওয়াই কিনছে, ওয়াই কিনছে মানে এখানে লিখবো ওয়াই এর ঘরে লিখবো কত, 40,000 টাকা, আর এক্স বিক্রি করছে, তাহলে এখানে এক্স এর ঘরে লিখবো 40,000 টাকা। জানো পারচেস ডেবিট দিকে আসে আর সেল ক্রেডিট দিকে আসে, তাহলে এখানে লিখবো কি টু গুডস ট্রান্সফার, লিখবো টু গুডস ট্রান্সফার, এখানে লিখবো বাই গুডস ট্রান্সফার। কোশ্চেনটা পড়ে নিয়েছো তোমরা? গুডস ফর্ম বলেছে, ফর্ম, ফর্ম ডিপার্টমেন্ট এক্স, ডিপার্টমেন্ট এক্স এর থেকে গুডস গুলো কোথায় যাচ্ছে? ওয়াই এর কাছে যাচ্ছে, তার মানে ওয়াই এর কাছে যাচ্ছে, ওয়াই কিনছে, তা ওয়াই কিনছে, তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা? আশা করি এটা বোঝাতে হবে না। হ্যাঁ, এই অঙ্কটা একটু ডিফিকাল্ট হতে পারতো বা স্ট্যান্ডার্ড অঙ্ক হতে পারতো যদি অ্যাড কস্ট না বলি অ্যাড সেল বলতো। তো এখানে অ্যাড কস্ট বলেছে, তো কোনো ঝামেলা নেই। ওয়েজেস ট্রেডিং এর ডেবিটে লেখো 70,000 80,000 লেখো, ওয়েজেস লেখো ট্রেডিং এর ডেবিটে লেখো 70,000 80,000। নেক্সট কি বলেছে? স্যালারি,
স্যালারি তো জানো প্রত্যেকে পিএল এ যায়, পিএল এ ডেবিটে লেখো 25,000 20,000, স্যালারি লেখো পিএল এ ডেবিটে 25,000 20,000 লেখো টু স্যালারি। পিএল এ ডেবিটে লেখো 25,000 20,000। আচ্ছা, স্টক ক্লোজিং স্টক কত দিয়েছে 1,00,000 আর 50,000 লেখো ক্লোজিং স্টক। ট্রেডিং এর গেইটে লেখো বাই ক্লোজিং স্টক 1,00,000 আর 50,000। সেলস, তো সেল বলেছে কিন্তু রিটার্নও বলেছে, তো তুমি চেষ্টা করবে সেল থেকে রিটার্ন বাদ দিয়ে একবারে বসানোর। সেল ছিল 6.5 লাখ টাকা আর রিটার্ন ছিল 20,000, মানে বাদ দিয়ে 6,30,000 আর ওটা 4,90,000, 6,30,000 আর 4,90,000। এখানে লেখো বাই সেলস 6,30,000 আর 4,90,000, এটা দেখিয়ে দাও সেলস লেস রিটার্নস, হয়ে গেল। তো ট্রেডিং এর কাজ শেষ হয়ে গেল, তো ট্রেডিংটা মিলিয়ে দিতে পারো, ট্রেডিংটা মিলিয়ে দিতে পারো, কিছু নেই ট্রেডিং এর ঝামেলা নেই। তো 6,30,000 আর 40, 6,70,000, 6,70,000 আর 1,00,000 কত হচ্ছে 7,70,000। হ্যাঁ লেখো 7,70,000, 7,70,000 থেকে 70 7,00,000, 7,00,000 থেকে তোমার 2.5 লাখ বাদ দিয়ে দাও, 4.5 লাখ, 4.5 লাখ থেকে 20 বাদ দিলে তোমার 4,30,000 হচ্ছে, 4,30,000। আচ্ছা এখানে কি 4,90,000 আর 50, 5,40,000, 5,40,000 থেকে একটা করে বাদ দাও, 5,40,000 থেকে বাদ দিতে হবে তোমার কত, প্রথমে 30,000, তার বাদ দিতে হবে 2,00,000 টাকা, তার বাদ দিতে হবে 40,000, তার বাদ দিতে হবে 80,000, কত হচ্ছে বাদ দিয়ে 1,90,000। তো ডেবিট থেকে লিখবো টু গ্রস প্রফিট, লিখবো কি টু গ্রস প্রফিট সিডি। সঙ্গে সঙ্গে ক্রেডিট দিকে লিখবো কি, লিখবো বাই গ্রস প্রফিট বিটি, লেখো বাই গ্রস প্রফিট বিটি। কত টাকা 4,30,000 আর 1,90,000। আর কিছু ছিল, উপরে তো সব কটা পয়েন্ট করলাম, এবার নিচে কমন এক্সপেন্স রেন্ট, রেন্ট পিএল এ আসে কিন্তু রেন্টটা কোন রেটে ভাগ করবো, ফ্লোর এরিয়া 600 আর 400, এটাকে কাটলে কত হচ্ছে একবার তুমি দেখো নিজেই কাটতে পারবে, 2 দিয়ে কাটলে 3:2, 3:2 তে ভাগ করবো রেন্ট। পিএল এ ডেবিটে লেখো টু রেন্ট, পিএল এ ডেবিটে লেখো টু রেন্ট কত 3:2। তাহলে 10,000 টাকাকে 3:2 তে ভাগ করলে কত হয় 6,000, 4,000 হয়ে গেল। রেন্টের পর কি দিয়েছে দেখো, ইলেকট্রিসিটি 12,000 টাকা, লেখো টু ইলেকট্রিসিটি 12,000 টাকা, ইলেকট্রিসিটি লাইট পয়েন্ট রেশিওতে হয়, লাইট পয়েন্ট রেশিওতে হবে। 12,000 টাকা, লাইট পয়েন্ট কত ছিল 10:5, মানে 2:1, 2:1 ভাগ করবো 12,000 টাকা, মানে 8,000 আর 4,000। ঠিক আছে, লাস্ট পয়েন্ট কি বলেছে, সেলিং এক্সপেন্সেস 6,400 টাকা, লেখো পিএল এ ডেবিটে লেখো টু সেলিং এক্সপেন্সেস কত 6,400 টাকা, 6,400 টাকা কোন রেটে ভাগ করবো, সেল রেশিওতে। তো সেল রেশিওতে ভাগ করলে কত হবে 63 আর 49, দেখো এখানে কত 63 আর 49, তো তুমি 7 দিয়ে করো কত 9:7, 9:7 এ ভাগ করতে হবে, 9:7। 6,400 কে তুমি 9:7 এ ভাগ করো, 6,400 ডিভাইড বাই 9 আর 7 16 হয়, ইন্টু 9 কত হচ্ছে 3,600, আর সাথে কত হচ্ছে 2,800 টাকা। নেক্সট কি বলেছে, লাস্ট ডেপ্রিসিয়েশন 19,000 টাকা দিয়ে ডেপ্রিসিয়েশন, তো লেখো এখানে লেখো টু ডেপ্রিসিয়েশন। তো তোমরা প্রত্যেকে জানো ডেপ্রিসিয়েশন কিসের উপর হয়, অ্যাসেট রেশিওতে, অ্যাসেট আছে হ্যাঁ স্যার, ভ্যালু অফ অ্যাসেট 2,00,000 আর 1,80,000, তো 2,00,000 আর 1,80,000 কে তুমি কত দিয়ে কাটবে, দেখো এখানে লাস্টে 4টে শূন্য কেটে দাও, এখানে 4টে শূন্য কেটে দাও, 20 আর 18, 2 দিয়ে করলে কত হয় 10, আর 2 দিয়ে করলে 9, তাহলে 10:9 রেশিওতে ভাগ করো, 10:9 রেশিও। তাহলে
তোমার ডেপ্রিসিয়েশন কত? 19,000 কে 10:9 ভাগ করলে কত হবে? 10,000 আর 9,000 হয়ে গেল। শেষ, অঙ্ক শেষ। নেট প্রফিট বের করবো, অঙ্ক শেষ হয়ে গেল। একদমই সোজা একটা অঙ্ক। এরকম অঙ্ক জেনারেলেই আসে, আসলে তো জেনারেলেই আসতে পারে, অনার্সে এরকম অঙ্ক আসার কোনো চান্স নেই। ঠিক আছে, 4,30,000 আর 1,90,000। লেখো 4,30,000 আর 1,90,000। এখানে লিখো 4,30,000 আর 1,90,000। তো 4,30,000 থেকে এগুলো বাদ দেবো একটা করে। 4,30,000 মাইনাস 25,000 মাইনাস 6,000 মাইনাস 8,000 মাইনাস 3,600 মাইনাস 10,000 বাদ দিয়ে কত হচ্ছে? 3,77,400। লেখো 3,77,400। আর এখান দিয়ে বাদ দাও 1,90,000 মাইনাস 20,000 মাইনাস 4,000 মাইনাস 4,000 2,800 আর 9,000 কত হচ্ছে? 1,50,200 টাকা। বাদ দিয়ে এটা বেরোলো, তাকে বলে নেট প্রফিট। সিটি হয়ে গেল, অঙ্ক শেষ। অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। এবার 4-এর দাগের অঙ্কটা বলবো। কি বলছে? আ ফায়ার অকার্ড ইন দ্য প্রিমিসেস অফ এ এন্ড কোম্পানি অন 1st সেপ্টেম্বর 2020। তাহলে আগুনটা লেগেছে কবে দেখো? আগুনটা লেগেছে 1st সেপ্টেম্বর 2021 এ আগুন লেগেছে। বাট দ্য স্টক অফ দ্য কোম্পানি ওয়াজ ইনশিওর। অল দ্য গুডস ওয়ার কমপ্লিটলি ডিস্ট্রয়েড বাই ফায়ার এক্সেপ্ট গুডস। এত টাকার গুডস বাঁচাতে পারে না, স্যালভেজ বা স্যালভেজ বলতে পারো। ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স ক্লেম অন দ্য বেসিস অফ দ্য ফলোইং ইনফরমেশন। তো সিম্পল ব্যাপার, কত টাকার গুডস বাঁচাতে পেরেছো বলে দিয়েছে। তাহলে আমাকে জানতে হবে এই লস অফ স্টক, ইন্স্যুরেন্স ক্লেমের আন্ডারে যে লস অফ স্টকের অঙ্কগুলো আছে, লস অফ স্টকের গেলে তোমাকে জানতে হবে যেদিন তোমার গোডাউনে আগুন লেগেছে, যেই দিন গোডাউনে আগুন লেগেছে সেই দিন স্টকে কত টাকার মাল ছিল, এটা আমাকে জানতে হবে। অর্থাৎ এই তারিখে স্টক কত ছিল জানতে। তো ঠিক আছে, তাহলে এটা জানার জন্য আমার গোডাউনে আগুনে লেগেছে 1/9/21। আমার গোডাউনে আগুন লেগেছে 1/9/21, তার মানে আমাকে 1/4/21 থেকে 1/9/21 টেনে নিতে হবে। ঠিক আছে, তাহলে 1/4/21 স্টক কত ছিল, মানে ওপেনিং স্টক 1/4/21। এই যে এটা হচ্ছে ওপেনিং স্টক। ঠিক আছে, পারচেস কত ছিল? 1/4/21 থেকে 1/9/21 অব্দি পারচেস এত টাকা ছিল। 1/4/21 থেকে 1/9/21 অব্দি সেল কত ছিল? এত টাকা সেল ছিল। তাহলে তুমি ওপেনিং স্টক পেয়ে গেছো, পারচেস পেয়ে গেছো, সেল পেয়ে গেছো। ঠিক আছে, তাহলে চলো আমি আরম্ভ করো। লিখো ইন দা বুকস অফ এ এন্ড কোম্পানি। লিখো ইন দা বুকস অফ এ এন্ড কোম্পানি। ঠিক আছে, কি লিখলাম? ইন দা বুকস অফ এ এন্ড কোম্পানি। তারপর লিখবে কি? ট্রেডিং অ্যাকাউন্ট ফর দা ইয়ার এন্ড ডেট। কোন দিন দেবে? যেদিন আগুন লেগেছে। আগুন লাগার ডেট কত? 1/9/21। লিখো ফর দা ইয়ার এন্ড ডেট 1/9/21। ক্রেডিট আর এদিকে লিখো ডেবিট সাইড। তো প্রথমে লিখো টু ওপেনিং স্টক। তো দেখো ওপেনিং স্টক কত ছিল? 1,60,000। ওপেনিং স্টক লেখো কত? 1,60,000। টু পারচেস। পারচেস কত লিখবো? পারচেস পারচেস লিখবো 1,20,000। লেখো পারচেস 1,20,000। লেখো সেলস। সেল কত লিখবো? 1,80,000। লেখো সেল 1,80,000। সেলস 1,80,000। ওপেনিং স্টক লিখলাম, পারচেস লিখলাম, সেল লিখলাম। এইবার কি লিখতে হয়? এইদিকে লিখতাম টু গ্রস প্রফিট সিডি, আর এদিকে লিখতাম বাই ক্লোজিং স্টক। ঠিক আছে, অর্থাৎ
যেই দিন আগুন লেগে সেই দিন স্টকে কত টাকার মাল ছিল, ঠিক আছে? তো এটা আমি তখন বুঝতে পারবো না, আমাকে জিপি বলতে হবে, কিন্তু তার মানে তোমার জিপি রেশিও বলতে হবে। যদি জিপি রেশিও বলে না দেয় তাহলে আগের বছরের ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, পারচেজ সেল বলে দেবে এই অঙ্কে। আগের বছরের ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, পারচেজ সেল সব করে দিয়েছে। তাহলে তোমাকে একটা ওয়ার্কিংস করে কি খুলতে হবে? মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। কি খুলতে হবে? মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট করতে হবে। ডেট দেবে কি? ফর দ্য ইয়ার ইন ডেট লেখো। ফর দ্য ইয়ার এন্ড ডেট কি হবে? 31/3/21। তো দেখিনি ডেটটা কি 31/3/21 হবে? হ্যাঁ, 31/3/21। তাহলে ওপেনিং স্টক কত ছিল? 31/3/21। তার মানে দেখো তুমি 31/3/21 ফর দ্য ইয়ার এন্ড, তার মানে হবে 1/4 থেকে 31/3/21 অব্দি এই পিরিয়ডে করতে হবে। ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। তাহলে ওপেনিং স্টক কত ছিল? মানে 1/4/20 স্টক কত ছিল? 1/4/20, 31/3/20 মানে তো 1/4/20, তাই না? 1,95,000 টাকা ছিল ওপেনিং স্টক। লিখুন ওপেনিং স্টক কত টাকা? 1,95,000। তারপর লিখো পারচেজ, ওই 1/4/20 থেকে 31/20 লিখেছিল, 21 হবে। 31/21 অব্দি পারচেজ কত ছিল? দেখতে হবে ওই পিরিয়ডের পারচেজ কত ছিল। ছিল হচ্ছে 3,50,000 টাকা। লেখো 3,50,000। লেখো বাই সেলস। তাহলে 1/4/20 থেকে 31/21 অব্দি সেল কত ছিল? 5,50,000। এখানে লেখো বাই ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক বলে দিয়েছিল, ক্লোজিং স্টক বলে দিয়েছিল 31/3/21 স্টক কত ছিল? 1,60,000। লেখো 1,60,000। তাহলে তোমার জিপি বেরিয়ে গেল, ব্যালেন্স করে জিপি বেরিয়ে গেল। 5,00,000 আর 1,00,000 6,00,000। 6,00,000 আর 1,10,000 মানে 7,10,000। তো 7,10,000 থেকে যদি তুমি 1,95,000 বাদ দাও আর 3,50,000 বাদ দাও, কত হচ্ছে? 1,65,000। টু গ্রস প্রফিট। গ্রস প্রফিট বেরিয়ে গেল। এইবার আমাকে রেশিও বার করতে হবে। দেখি পার্সেন্টেজ অফ জিপি বের করার ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি, জিপি বাই সেলস ইনটু 100। তাহলে আগের বছরের জিপি কত ছিল? 1,65,000। আগের বছরের সেল ছিল 5,50,000 ইনটু 100 কত হচ্ছে? 30%। হয়ে গেল। 1,80,000 টাকা সেল ছিল, এর উপর জিপি করে দাও। 1,80,000 উপর 30%, ফ্রম 1। 1,60,000 যোগ 1,20,000 যোগ 1,000 কত হচ্ছে? 3,34,000। এবার 3,34,000 থেকে 1,80,000 টাকা বাদ দাও। লাখ 1,00,000 আর 1,54,000 হয়ে গেল। এবার লস অফ স্টকের একটা স্টেটমেন্ট করো। করো স্টেটমেন্ট সই লস অফ স্টক। প্রথমে লেখো ক্লোজিং স্টক অ্যাট দ্য এন্ড অফ ফাইন। কত ছিল ক্লোজিং স্টক? 1,54,000। এর থেকে মাইনাস করো স্যালভেজ। স্যালভেজ কত বলেছে অঙ্কে? 50,500 টাকা। কত হচ্ছে? 1,03,500 টাকা।
এটাকে বলা হয় লস অফ স্টক। তাহলে আমাদের লস অফ স্টক বেরিয়ে গেল। এবার করতে হবে কি অ্যামাউন্ট অফ ক্লেম। অ্যামাউন্ট অফ ক্লেম বের করার ফর্মুলাটা কি আমরা জানতাম, লস অফ স্টক ইনটু পলিসি ভ্যালু divided by closing stock at the date of fire। তো তোমার পলিসি নেওয়া ছিল কত দেখো, পলিসি নেওয়া ছিল তোমার অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স ক্লেম মনে করতে বলেছে, কিন্তু কোশ্চেনে পলিসি ভ্যালু দেয়নি। তাহলে কোশ্চেনে পলিসি ভ্যালু দেয়, তাহলে কোশ্চেনে পলিসি ভ্যালু না দেয় তাহলে তুমি অ্যামাউন্ট অফ ক্লেম বের করবে। লস অফ স্টক ইনটু পলিসি ভ্যালু ক্লোজিং স্টক এট ফায়ার করতে পারবে না, পলিসি ভ্যালু দেয় মানে নিশ্চয় কিছু না কিছু পলিসি ভ্যালু ছিল, বাট কোশ্চেনে ইনফরমেশন মিসিং আছে। তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে অ্যামাউন্ট অফ ক্লেম করতে হবে 1,03,500, রাইট? ঠিক আছে, যেহেতু এটা দেয়নি না, লস অফ স্টক আমরা জানি, ক্লোজিং স্টক এতে পলিসি ভ্যালু যায় এটা বুঝে অঙ্কটা শেষ হতে হবে। এই অঙ্কটা 2018 এসেছিল, কি করতে বলেছে, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট করতে হবে, ই এন্ড কোম্পানি করতে হবে, লস্ট ইন ট্রানজিট করতে হবে। ঠিক আছে, আগেরটা লস্ট ইন ট্রানজিটের স্টেটমেন্ট করলাম, আর এখানে লেটার করলাম, ব্যাস। বলছে অন 1/4/21 জি এন্ড কোম্পানি অফ কলকাতা সেন্ট 300 প্যাকেটস অফ এ প্রোডাক্ট টু ডি এন্ড কোম্পানি অফ দিল্লি অন কনসাইনমেন্ট বেসিস। তার মানে জি এন্ড কোম্পানি কাকে মাল পাঠাচ্ছে, ডি এন্ড কোম্পানিকে কি পাঠাচ্ছে, 300 প্যাকেট পাঠাচ্ছে, এক এক প্যাকেটের দাম কত করে, 1,500 টাকা। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। চলো আগে দাগ কাটো, দাগ কাটো, দাগ কাটতে কাটতে তারপর অঙ্কগুলো করো, ঠিক আছে? দাগ কাটো। লেখো, প্রথমে লেখো ইন দা বুকস অফ, প্রথমে লেখো ইন দা বুকস অফ জি এন্ড কোম্পানি, ঠিক আছে? তার নিচে লেখো কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। ডেবিট ক্রেডিট হয়ে গেল। প্রথমে লিখো টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, তো টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। কি বলেছিল কোশ্চেনটা, 300 প্যাকেট প্রোডাক্ট পাঠিয়েছিল, এক এক প্রোডাক্টের দাম 1,500 টাকা। তাহলে লিখো 300 ইন্টু 1,500, 300 ইন্টু 1,500 কত হচ্ছে তাহলে, 4.5 লাখ। এবার কনসাইনার মানে কলকাতা থেকে দিল্লি যে মালগুলো যাচ্ছে তার জন্য খরচা করতে হয়েছে, কনসাইনারকে, তো কনসাইনার কি খরচা করেছে, দেখো কনসাইনার খরচা করে রেলওয়ে ফ্রেট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম আর লোডিং চার্জেস, লিখে দাও। টু ব্যাংক অ্যাকাউন্ট বলে কথা বলে, লেখো টু ব্যাংক অ্যাকাউন্ট, লেখো টু ব্যাংক অ্যাকাউন্ট। কি কি নাম বললাম, রেলওয়ে ফ্রেট, কত টাকা, 1,500 টাকা। ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত টাকা, 900 টাকা। আর কি বলছে, লোডিং চার্জেস 600 টাকা। কত হচ্ছে টাকা, 3,000 টাকা।
1500, 900, 600 লিখে দিয়েছি। এবার বলছে ডি এন্ড কোম্পানি মানে কনসাইনি কেউ খরচা করেছে, কি খরচা করেছে? একটা খরচা, দুটো খরচা, তিনটে খরচা, চারটে খরচা, কনসাইনি চারটে খরচা করেছে লিখে। তো কনসাইনি খরচা করে কি লিখবো? টু ডি এন্ড কোম্পানি অ্যাকাউন্ট লিখো, টু ডি এন্ড কোম্পানি। লিখো ক্যারেজ টু গোডাউন, ক্যারেজ টু গোডাউন কত টাকা খরচা করেছে কনসাইনি? 400 টাকা। আর কি খরচা করেছে? গোডাউন রেন্ট 1000 টাকা। আর কি খরচা করে? সেলিং এক্সপেন্সেস 600 টাকা। আর কি খরচা করেছে? আদার এক্সপেন্সেস 300 টাকা। 400, 1000, 600, 300 দেখে নাও। 400, 1000, 600, 300 তিনটে যোগ করে বাইরে পাঠাও। 1400 আর 600, 1400 আর 600, 2300 টাকা টোটাল। এবার কি বলেছে? এবার বলেছে টি অ্যান্ড কোম্পানি মানে কনসাইনি 200 প্যাকেট সোল্ড করে দিচ্ছে 2400 করে। তাহলে সেল করলে কেইটা আসে? লেখো বাই টি অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট বলে সেলস। তো 200 প্যাকেট সোল্ড করে দিচ্ছে কত করে? 2400 করে। লেখো 200 ইন্টু 2400। 200 ইন্টু 2400 করলে কত হয়? 4,80,000, 4,80,000 টাকা সেলস। আর কি বলেছে কোশ্চেনে? বলছে কনসাইনার কনসাইনিকে কতগুলো প্যাকেট পাঠিয়েছিল? 300 প্যাকেট পাঠিয়েছিল। ও 200 প্যাকেট বিক্রি করলো, এখন 100 প্যাকেট হাতে আছে। তো বলছে এই 100 প্যাকেটের মধ্যে 20 প্যাকেট ড্যামেজ হয়ে গেছে, 20 প্যাকেট ড্যামেজ হয়ে গেছে ইন ট্রানজিট। লেখো এর জন্য একই কনসাইনমেন্ট স্টকের ওয়ার্কিংস করতে হবে। লেখো ওয়ার্কিংস, লেখো কনসাইনমেন্ট স্টক। এখানে লিখবো ইউনিট আর এখানে লিখবো রুপিস। তো প্রথমে আমরা কি লিখবো? প্রথমে লিখবো গুডস সেন্ট। কতগুলো গুডস পাঠানো হয়েছিল? 300 প্যাকেট, 4.5 লাখ টাকা। 300 প্যাকেট পাঠানো হয়েছে 4.5 লাখ। এবার এর সাথে যোগ দিয়ে কি লিখবো? কনসাইনার এক্সপেন্সেস। কি যোগ করে লিখবো? কনসাইনার এক্সপেন্সেস। তো কোশ্চেন পড়ে দেখো কনসাইনের খরচা কত ছিল? কনসাইনের কি খরচা করেছে? ও আমাদের তো খাতায় লেখাই হয়ে গেছে। কনসাইনের খরচা করে 3,000 টাকা। লিখে দাও 3,000। কনসাইনের খরচা 3,000। টোটাল করো 300 আর এটা 4,53,000। এবার ওরা বলেছিল ড্যামেজ হয়েছে 20 প্যাকেট ড্যামেজ হয়েছে রাস্তায়। তাহলে এই খরচাটা কাকে বিয়ার করতে হবে? কনসাইনার। মাইনাস দিয়ে লেখো গুড ড্যামেজ ইন ট্রানজিট 20 প্যাকেট। কি করে করবো? 300 দাম 4,53,000, 300 দাম 4,53,000 হলে 20 প্যাকেটের দাম কত? 30,200 টাকা। কত? 30,200 টাকা। বাদ দাও, 300 থেকে 20 বাদ দিলে 280। 4,53,000 থেকে যদি তুমি 30,200 বাদ দাও কত হচ্ছে? 4,22,800 টাকা। তাহলে লিখে দাও ওখানে মেইন কনসাইনমেন্ট অ্যাকাউন্টে তোমার কত টাকার গুডস ড্যামেজ হয়েছে? 30,200। তো লেখো কনসাইনমেন্ট অ্যাকাউন্টের কেইটে লেখো বাই গুড ড্যামেজ ইন ট্রানজিট অ্যাকাউন্ট বলে কত টাকা? 30,200 টাকা।
হয়ে গেল। এরপর কি করতে হয়? এরপরে না তোমাকে যোগ করতে হবে নন রেকারিং এক্সপেন্সেস পেড বাই কনসাইন। কি করবে? নন রেকারিং এক্সপেন্সেস পেড বাই কনসাইন। নন রেকারিং এক্সপেন্সেস বলতে কি বোঝায়? যেই খরচা একবার করা হয়, বারবার করা হয় না। এই ক্যারেজ টু গোডাউন হচ্ছে এমন এক ধরনের খরচ, এই খরচটা একবারই করতে হয়, বারবার করতে হয়। এটা নন রেকারিং এক্সপেন্সেস। 400 টাকা, এখানে লেখো 400 টাকা। 280, এটা 4,23,200। এবার লেখো আনসোল্ড স্টক। 280টা প্রোডাক্টের মধ্যে 200টা বিক্রি হয়ে গেছে, আর কতগুলো পড়ে আছে? 80টা। ভ্যালু বের করো। 4,23,200, 280 দাম হলে 80 দাম কত? 1,20,914। এটা হলো অ্যান্সার। লিখে দাও, লিখে দাও কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লিখো বাই কনসাইনমেন্ট স্টক। দেখো বাই কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট বলে 1,20,914 টাকা। এবার মিলিয়ে দাও, অঙ্ক তো শেষ হয়ে গেল না? অঙ্ক শেষ, মেলাও কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা মেলাও। 4,80,000 যোগ 30,200 যোগ 1,20,914 কত হচ্ছে? 6,31,114। 6,31,114 টাকা। এর থেকে এগুলো একটা করে মাইনাস, 4.5 লাখ মাইনাস করো 3,000 মাইনাস করো 2,030, কত হচ্ছে? 1 লাখ। ও আচ্ছা, একটা জিনিস তো করা হয়নি, এই দেখো না, কনসাইনি যে গুডস গুলো বিক্রি করে দিল 4,80,000 টাকা, যে তো একটা কমিশন পাবে, তাই না? কত টাকা? কত পার্সেন্ট কমিশন? 10%। করো, এটা তো করা হয়নি। লিখো টু ডি অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট বলে কমিশন 10%, মানে 48,000। বাকিটা হচ্ছে কত? 1,87,814। লিখো টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। শেষ। তাহলে এই অঙ্কটার কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা করালাম। তোমাকে শুধু কি কনসাইনমেন্ট করতে বলছে? না স্যার, ডি অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট হলো, সেম ভাবে করো, ডি অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট হলো। ডেবিট সাইড, ক্রেডিট সাইড। লেজার পোস্টিং জানো, লেজার পোস্টিং 11 থেকে শিখে এসছো, এটা বোঝানোর কিছু নেই, তবু আমি বলে দিচ্ছি। দেখো ডি অ্যান্ড কোম্পানি হাইলাইট করে রাখলাম, ডি অ্যান্ড কোম্পানি হাইলাইট করে রাখলাম, আবার এখানে ডি অ্যান্ড কোম্পানি হাইলাইট করে রাখলাম, তাই তো? জাস্ট এই, আর এর বাইরে কিচ্ছু পোস্টিং হবে না। এখানে লেখা ছিল টু ডি অ্যান্ড কোম্পানি, তাহলে ডি অ্যান্ড কোম্পানি হবে বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, লেখো বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট লেখো, কি কি লিখবো? ক্যারেজ টু গোডাউন 400 টাকা, লেখো ক্যারেজ গোডাউন 400। নেক্সট গোডাউন রেট 1,000 টাকা। নেক্সট সেলিং এক্সপেন্সেস 600 টাকা। নেক্সট আদার এক্সপেন্সেস 300 টাকা। আবার লেখা ছিল বাই কনসাইনমেন্ট, কমিশনটা লিখো, দেখো দেখো লেখা ছিল নিচে বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট করে লিখো কমিশন 48,000 টাকা।
নেক্সট, আচ্ছা এখানে কেন দেখছি, এখানে এখানে লেখা ছিল কি, বাই ডিয়ার পেমেন্ট, ডিয়ার পেমেন্ট টু কনসাইনমেন্ট 4,80,000 লিখো, টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট করে লিখো 4,80,000। মেইল, ডেবিট দিকে হবে 4,80,000, তার থেকে বাদ দেয় 4,80,000 মাইনাস 400 মাইনাস 1,000 মাইনাস 600 মাইনাস 300 মাইনাস 48,000, কত হচ্ছে 4,29,700, মিলে গেছে। তাহলে লিখো বাই ব্যালেন্স শিট 4,29,700। নেক্সট আর একটা অ্যাকাউন্ট খুলতে বলেছিল কি, দেখো, লস ইন ট্রানজিট অ্যাকাউন্ট, লস ইন ট্রানজিট অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, এটা কি করে হবে, এ দেখো এখানে লেখা ছিল না, এই যে বাই গুডস ড্যামেজ ইন ট্রানজিট, এটাই হচ্ছে লস্ট ইন ট্রানজিট। তাহলে লস্ট ইন ট্রানজিট অ্যাকাউন্টে কি হবে, টু কনসাইনমেন্ট 30,200, টু কনসাইনমেন্ট 30,200। এবার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তুমি টাকা পেয়েছো কত, দেখো কোশ্চেন করে দেখো, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তুমি টাকাটা পেয়েছো কত, উপরে বলেছিল না, এই যে 26,500 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাওয়া গেছে। গেইন থেকে লেখো বাই ইন্স্যুরেন্স ক্লেম 26,500, তাহলে 30,200 থেকে তুমি 26,500 বাদ দাও, 3,700 টাকা, 3,700 টাকা, এটাই হচ্ছে তোমার লস। লিখো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অ্যাকচুয়াল লস। তাহলে এই অঙ্কটা শেষ হয়ে গেল। বলছে পি কিউ আর তিনজন মিলে বিজনেস করছে, তাদের রেশিও ছিল 2:1, দে ডিসাইডেড টু ডিসলভ, তো ডিসিশন নিয়েছে যে বিজনেসটাকে বন্ধ করে দেবে 31 মার্চ 2021, অন হুইচ ডেট দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম ওয়াজ অ্যাজ ফলোজ, ব্যালেন্স শিট দেখতে পাচ্ছিস। তো আমি কি শিখেছিলাম ডিসিশন করার সময়, ব্যালেন্স শিটটাকে সবার প্রথম বন্ধ করতে হবে। তাহলে ব্যালেন্স শিট বন্ধ করে দিই, নিশ্চয়ই আমার এর কোনো হেল্প লাগবে না ব্যালেন্স শিট বন্ধ করার জন্য। যে অ্যাসেট গুলো আছে, অ্যাসেট বলতে মানে একটাই আছে, সানডি অ্যাসেট, রিয়াল অ্যান্ড ডেবিটে বসিয়ে দে, দেখ কত সোজা অঙ্ক। রিয়াল অ্যান্ড ডেবিটে লেখ সানডি অ্যাসেট 1,60,000, রিয়াল অ্যান্ড ডেবিটে লেখ টু সানডি অ্যাসেটস, লেখ টু সানডি অ্যাসেটস, কত 1,60,000, ঠিক আছে। তারপর কি ছিল দেখ, ব্যাংক ছিল 5,000 টাকা, তা ব্যাংক যেটা 5,000, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স টু ব্যালেন্স বিডি 5,000 টাকা লিখে দে, টু ব্যালেন্স বিডি 5,000 টাকা লিখে দে। তারপর কি বলেছিল দেখ, ক্যাপিটাল আর, আর এর ক্যাপিটাল, আর এর ক্যাপিটাল বলেছে, দেখ আর এর ক্যাপিটালটা কোন সাইডে আছে, জেনারেলি ক্যাপিটাল লাইবিলিটি সাইডে থাকে, কিন্তু ক্যাপিটাল অ্যাসেট সাইডে আছে, তার মানে এটা অ্যাসেট সাইডে যদি ক্যাপিটাল থাকে, তার মানে ও ব্যবসায় যত টাকা নিয়ে এসে তার চেয়ে বেশি টাকা তুলে নিয়েছে, তাহলে ডেবিট ব্যালেন্স। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিটে লিখবি টু ব্যালেন্স বিডি বলে, আর এর ঘরে 10,000 টাকা লেখ, পি কিউ আর, পি কিউ আর, টু ব্যালেন্স বিডি বলে আর এর ঘরে কত টাকা বললাম, 10,000 টাকা। নেক্সট পড়তে হবে দেখ, লাইবিলিটি সাইডে ক্যাপিটাল ছিল P 90, Q 60, লিখে দে। ক্যাপিটাল অ্যাকাউন্টে কে এইটা লিখ, বাই ব্যালেন্স বিডি P 90, Q 60,
ঠিক আছে, হয়ে গেল। ক্রেডিটার্স কত ছিল? 25,000। জানিস ক্রেডিটার্স কোথায় বসে? বসিয়ে দে, রিয়ালাইজেশন ক্রেডিটে লেখ, বাই ক্রেডিটার্স কত? 25,000। এবার অ্যাডজাস্টমেন্ট দেখি কি বলেছে। সানডি অ্যাসেট বেচে পেয়েছি 1,52,000 টাকা, ক্রেডিটার্সকে পেমেন্ট করছি 22,000 টাকা, এক্সপেন্স হচ্ছে 5,000 টাকাকে 3টে পয়েন্ট করবো, তারপর অন্য কিছু দেখ। সানডি অ্যাসেট বেচে পেয়েছি 1,52,000, তাহলে রিয়ালাইজেশন ক্রেডিটে লেখ বাই ব্যাংক অ্যাকাউন্ট। কি লিখবো? সানডি অ্যাসেটস 1,52,000, সঙ্গে সঙ্গে ব্যাংকের ডেবিটে লেখ ট্রু রিয়ালাইজেশন 1,52,000। ঠিক আছে, হয়ে গেছে। নেক্সট কি বলেছিল? ক্রেডিটার্সকে পে করছি 22,000 টাকা, লেখ ডেবিটে লেখ, রিয়ালাইজেশন ডেবিটে লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট। 25,000 টাকা পেতো, ওদেরকে দিচ্ছি কত? 22,000 টাকা। আর খরচাপাতি করছি কিছু, কত টাকা খরচা করছি? 5,000 টাকা, এক্সপেন্সেস লেখ 5,000 টাকা, কত হচ্ছে? 27,000 টাকা। সঙ্গে সঙ্গে ব্যাংকের ক্রেডিটে বসা, বাই রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। ক্রেডিটার্স 22,000 আর এক্সপেন্সেস 5,000, কত হচ্ছে? 27,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল। এবার আর সেরকম কোনো কাজ নেই, বলে স্যার অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট পরে পড়বো, তুই আগে রিয়ালাইজেশনটা মিলিয়ে দে, সবার ফার্স্ট রিয়ালাইজেশনটা মিলিয়ে দে, তারপর দেখছি অঙ্কটা। দেখ রিয়ালাইজেশন যখন মেলাতে যাবি, দেখ কোন দিক বেশি হচ্ছে বুঝতেই পারছিস, ডেবিট দিকে বেশি হচ্ছে। আর ইনসলভেন্টের অঙ্ক না, ইনসলভেন্টের অঙ্ক সবসময় লসই হবে, সবসময় লস হবে, চিন্তা করতে হবে না। ডেবিট দিকে লেগে 1,60,000 আর 27 যোগ করে কত হচ্ছে? 1,87,000। তাহলে 1,87,000 1,52,000 আর 25 কত হচ্ছে? 10,000 টাকা। লেখ বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পি কিউ আর। রেশিও কত ছিল? 2:1, তার মানে কত হচ্ছে বল? 4,000 4,000 2,000 হয়, ও হ্যাঁ 2,000 আমি 6 বলে দিয়েছি। 4,000 4,000 2,000 হয়ে গেল। এটাই আবার পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে আসবে, ঠিক আছে তো? ট্রু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে 4,000 4,000 2,000। ঠিক আছে, এবার দেখ কি বলেছে। দেখ, জানিস আমি এখনো পড়িনি, মন দিয়ে শোন, আমি এখনো কোশ্চেন পড়িনি, কিন্তু আমি বলে দেবো অঙ্কটা আর ইনসলভেন্ট কি করে বুঝলাম জানিস? দেখ, ব্যবসায় আর যত টাকা নিয়ে এসেছিল তার চেয়ে বেশি তুলে নিয়েছে। যার ক্যাপিটাল ডেবিট ব্যালেন্স, জেনারেলি এটা দেখা গেছে, এটা সবসময় হবে নাও হতে পারে, যার ডেবিট ব্যালেন্স থাকে ক্যাপিটাল সেই ইনসলভেন্ট হয়। দেখেন ডেবিট ব্যালেন্স কার আছে? পি কিউ আর এর মধ্যে আর। এমনও হতে পারতো যে ধর আর ডেবিট ব্যালেন্স আছে কিন্তু আর ইনসলভেন্ট হয়নি, হতেও পারে। কিন্তু জেনারেলি দেখা যায় যার ডেবিট ব্যালেন্স থাকে সেই ইনসলভেন্ট হয়। ঠিক আছে, জেনারেলি দেখা গেছে এটা। ঠিক আছে, তুই ভাব না, ও ব্যবসায় যত টাকা নিয়েছে তার চেয়ে বেশি তুলে নিয়েছে, তার মানে নিশ্চয়ই ওর তো সমস্যা দেখা যাচ্ছে কিছু, ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ আছে ওর, এই জন্য ব্যবসায় যত টাকা নিয়ে এসেছিল তার চেয়ে বেশি তুলে নিয়েছে, ইনসলভেন্ট হোক। তাই এখানে বলে দিই যে আর হচ্ছে ইনসলভেন্ট। ঠিক আছে, এবার কি বলেছে? ফাইনাল ডিভিডেন্ড অফ 50% ওয়াজ রিসিভ ফ্রম হিজ এস্টেট, অর্থাৎ ও ও ইনসলভেন্ট হয়ে গেছে। ইনসলভেন্ট হয়ে গেল, বাড়িঘর বেচা হয়েছে, ওর বাড়িঘর বেচে যা কত পাওয়া গেছে জানিস? 50% পাওয়া গেছে। অর্থাৎ ওর কাছে যদি কেউ 100 টাকা পেতো, তাকে 50 টাকা দিতে পারবে, নাকি বাকি 50 দিতে পারবে। বুঝতে পারলি তো? তাহলে দেখ, করবো আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। ইনসলভেন্টের অঙ্ক বলে দিয়েছে, আর লাস্টে অবশ্যই কোশ্চেনে পড়তে হবে এই ইনসলভেন্টের অঙ্ক নিয়ে। ইনসলভেন্টের যে টপিক, এটা নিয়ে আলোচনা করেছিল কি জানিস? গার্ডনার ভার্সেস মুরে আলোচনা করে ডিসকাশন। তো অবশ্যই কোশ্চেন পড়ে বলতে হবে, কোশ্চেন পড়ে দেখতে হবে এরকম কথা বলেছে কি, গার্ডনার ভার্সেস মুরের রুল অ্যাপ্লাই করতে বলেছে কি বলেন, এটা অনেক সময় দেখতে হয়, অনেক সময় বলে দেয় না, অনেক সময় বলে দেয় না কোশ্চেনে রুল অ্যাপ্লাই করবো কি করবো না। তো কি বলে দিয়েছে? রুল অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ রুল অ্যাপ্লাই করতে বলে দিয়েছে, তাহলে কোনো সমস্যাই নেই, খুব ইজি হয়ে যাবে। তাহলে দেখ,
তাহলে গার্নার মার্সাল মুরের রুলটা কি বলা হয়েছিল? সবার প্রথম তোমার রিয়ালাইজেশন লস হবে, সবার প্রথম লস হয়েছে, যত টাকা লস হবে সেই লসের টাকাটা পার্টনার্স ক্যাপিটাল ট্রান্সফার করতে হবে, করেছি। কি বললাম? দুটো পয়েন্ট কি বললাম এখন হয়তো স্যার? প্রথমে রিয়ালাইজেশন লস হবে, সেকেন্ড হচ্ছে যত টাকা লস হবে সেটা পার্টনার্স ক্যাপিটাল ট্রান্সফার করতে হবে, স্যার করেছি। 3 নম্বর, যে যত টাকা লস খেয়েছে তাকে সেই টাকাটা নিয়ে আসতে হবে। তাহলে পি লস খেয়েছে কত টাকা বল? পি লস খেয়েছে কত টাকা বল? 4,000 টাকা। ঠিক আছে তো? কিউ লস খেয়েছে কত টাকা বল? 4,000 টাকা। আর আর লস খেয়েছে কত টাকা? 2,000 টাকা। ঠিক আছে তো? তাহলে ওরা এই টাকাটা নিয়ে আসবে। দেখ ভালো করে শোন, এখানে লিখছি বাই ব্যাংক অ্যাকাউন্ট, লিখ বাই ব্যাংক অ্যাকাউন্ট। পি 4,000 টাকা নিয়ে আসবে, কিউ কত নিয়ে আসবে? 4,000 টাকা। যে দরকার লস খেয়ে সেই টাকাটা নিয়ে আসবে। কিন্তু আর আর এর কাছে কত পায় কোম্পানি বল? না, 12,000 টাকা। 12,000 টাকা। দেখ আর এর ডেবিটটা করে দেখ, আর এর ডেবিট হচ্ছে 12,000 টাকা। তার মধ্যে আর পায় কত? তো কিছুই নেই। তো 12,000 টাকার মধ্যে ও কত আনতে পারবে বলে? 50%। তার মানে কত টাকা আনবে? 6,000 টাকা। 6,000 টাকা। তাহলে 12-র মধ্যে 6,000 আনতে পারবে, তাহলে শর্ট পড়লে কত? 6,000 টাকা। এই বাকি 6,000 টাকা কারা দিয়ে দেবে? পি আর কিউ। কোন রেশিওতে? ক্যাপিটাল রেশিওতে। মাথায় রাখবে। তাহলে কি লিখবো এখানে? দেখ টাকাটা কার ঘরে লিখলাম? টাকাটা কার ঘরে লিখেছি বল? টাকাটা কার ঘরে লিখেছি? টাকাটা আর এর ঘরে লিখেছি। টাকাটা আর এর ঘরে লিখেছি 6,000 টাকা। টোটাল 12,000 টাকা দরকার, তার মানে 6,000 টাকা ও আনতে পেরেছে। আনতে পারেনি কত? 6,000 টাকা। এই 6,000 টাকা কারা আনবে? পি আর কিউ আনবে। তাহলে এখানে কি লিখবে? বাই পি অ্যান্ড কিউ। কন্টাইন নেই। ঠিক আছে তো? বাই পি অ্যান্ড কিউ বলে 6,000 টাকা। স্যার কোন রেশিওতে? ক্যাপিটাল রেশিও। কর কোশ্চেন পর। ক্যাপিটাল আছে, ক্যাপিটাল তো বলেই দিয়েছিল। দেখ ক্যাপিটাল পি আর কিউর ক্যাপিটাল 90,000 আর 60,000, রেশিও করলে কত হবে? 3:2। তার মানে কি? পি দেবে 3 ভাগ আর কিউ দেবে 2 ভাগ। তাহলে 6,000-এর 3 ভাগ 2 ভাগ করলে কত হয়? 3,600, 2,400। কত হয়? 3,600, 2,400। তাহলে পি দেবে কত? 3,600। পি দেবে মানে পির ক্যাপিটাল কমবে, ডেবিটালি 3,600, আর কিউ দেবে 2,400। তাহলে এখানে কি লিখবো? 2 আর লিখবো 2 আর ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে পি আর কিউ ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে? 94,000 টাকা। 94,000 টাকা বাদ দে এটা। বাদ দিয়ে দেখ কত হচ্ছে? 94,000 থেকে 4 বাদ দিলে 90, 90 থেকে 3,600 বাদ দিলে কত হচ্ছে? 90,000 থেকে 3,000 বাদ দিলে 87, 87 থেকে 600 বাদ দিলে 86,400। ঠিক আছে? কি বলে লিখেছো স্যার? না আর আর একই রকম ভাবে কিউর ঘরটা যোগ কর। 60 আর 4 64,000। এই 57,600 57,000। 64 থেকে 4 বাদ দিলে 60, 60 থেকে 2,400 বাদ দিলে 57,600 হয়ে গেল। বুঝতে পারলি? তো এত ক্লিয়ার আছে নিশ্চয়ই? এবার দেখ এত অব্দি হয়েছে তো? দেখ একটু বলতে হবে। এখানে কি ছিল? দেখ এখানে কি ছিল? বাই ব্যাংক মানে পি নিয়ে আসছে 4, কিউ নিয়ে আসছে 4 আর আর নিয়ে আসছে 6। তাহলে কি হবে? ব্যাংকের ডেবিটে 2p ক্যাপিটাল 4,000, 2q ক্যাপিটাল 4,000, 2r ক্যাপিটাল 2,000। ঠিক আছে? এবার হয়ে গেল এত অব্দি, সব কমপ্লিট। এবার পার্টনার্স ক্যাপিটাল কি দিয়ে মেলাতে শিখিয়েছিলাম তোরা জানিস নিশ্চয়ই? টু ব্যাংক দিয়ে, তাই তো? টু ব্যাংক অ্যাকাউন্ট। এবার ব্যাংকের এইটা লিখবি কি? বাই পি ক্যাপিটাল লিখ। লিখ বাই পি ক্যাপিটাল কত টাকা? 86,400। আর বাই কিউ ক্যাপিটাল 57,600। দু সাইড ট্যালি করতে কি বেরোচ্ছে? পরে বলবো না।
তুই রাগ আমি পরে বেরিয়ে ফোন করবো রাখ কত হয়েছে? 1,71,000 ডেবিট দিকে, তাই তো? ক্রেডিট দিকে? ওটা 2,000 ছিল না লাস্টে? হ্যাঁ হ্যাঁ। 6,000 লিখে দিয়েছি তাহলে দিকে সমান হয়ে গেছে। কত হচ্ছে দুদিকে? এইদিকে তো ক্রেডিট দিকে তো 1,71,000 হচ্ছে। করে দেখ, সবাই যোগ করে দেখ। হ্যাঁ 1,71,000 ক্রেডিট দিকে আছে। ঠিক আছে, মিলে গেছে তাহলে। ক্রেডিটে 171 ছিল। 1,71,000 বেড়ে গেল দুদিকেই সমান। এদিকে 6,000 হলে তাহলে এটা 1,71,000 হবে। যাই হোক, খেয়াল করেছে আমার এখন থেকে। হ্যাঁ এই সাইডে আস্তে আস্তে, সময় নষ্ট করতে হবে না। 5,000 যোগ 1,52,000 যোগ 4,000 যোগ 4,000 যোগ 2,000, 1,67,000। এখানে 71 আসছে। এখানে 6,000 হলে তাহলে 1,71,000 বলেই দেখে নিচ্ছি। এখানে 27,000, 86,400, ঠিক আছে তো, আর 57,600। আচ্ছা স্যার আমরা যে এখানে 27,000 আর ক্যাপিটালটা 2,000 লিখেছি এটা তো 6,000 হবে বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে। ও এখানে 2,000 লিখেছি, সরি, 6,000 এটা 6,000 হবে তো। ঠিক ঠিক, 1,71,000, 1,71,000, এবার দু সাইড মিলে গেছে। ঠিক আছে তো, অঙ্কটা করিয়ে দিই।